আপনাদেরকেও লাল গোলাপ শুভেচ্ছা জানাই। আমি দীর্ঘায়িত না করে তারেক স্যারের কাছে অনুমতি চেয়ে আমার লিখিত বক্তব্য স্যারের মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের কাছে পৌঁছে দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আমরা এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয়ের সম্মতিক্রমে আমাদের এই দিনকে স্মরণীয় করে রাখার জন্য স্মরণীকে প্রকাশ করা হয়েছে। আমরা এখানে বিশেষ অতিথি সহ আমন্ত্রিত অতিথিবৃন্দের হাতে আমাদের এই স্মরণীকে আমরা তুলে দিতে চাই, যদি মাননীয় প্রধান অতিথি আপনি অনুমতি প্রদান করেন। থ্যাংক ইউ। এই পর্যায়ে সমতল অঞ্চলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীদের মধ্য থেকে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন খুব সংক্ষেপে রিপন বানাই জনগোষ্ঠী থেকে। ধন্যবাদ জানাই সংগ্রামী সঞ্চালক মহোদয়কে। আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মহোদয়, যিনি বাংলাদেশের তারুণ্যের অহংকার, আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি উপস্থিত আছেন। আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি মহোদয়, জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মহোদয় এবং অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ এবং আজকের এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি মহোদয় এবং এই সমতল অঞ্চলের বিভিন্ন জেলা থেকে আগত আদিবাসী এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধিবৃন্দ, আমি সবাইকে আমার বানাই জাতিগোষ্ঠীর পক্ষ থেকে এবং সমতল অঞ্চলের আদিবাসীদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাতে চাই। আমি সংক্ষেপে শুধু বলতে চাই, আজকের এই মহতী অনুষ্ঠানটি বিভিন্ন কারণে ঐতিহাসিক একটি সমাবেশ। আপনারা জানেন সারা বাংলাদেশে 54টির অধিক আদিবাসী জাতিগোষ্ঠী আমরা এখানে বসবাস করছি। সেই 54টি জাতিগোষ্ঠীর 2/3 আদিবাসী জনগোষ্ঠী এই সমতলে বসবাস করছে। আমরা দেখছি সেই 54 বছর পর, স্বাধীনতার 54 বছর পর এই বৃহৎ জনগোষ্ঠীকে নানাভাবে পিছিয়ে রাখা হয়েছে। 1971 সালের সেই মহান মুক্তিযুদ্ধের পর আমরা দেখেছি বাংলাদেশের আদিবাসী বলতে শুধুমাত্র পাহাড়ের আদিবাসীকে বোঝানো হয়, অথবা রাষ্ট্রীয় যে ব্যবস্থাপনাটি আছে সেই রাষ্ট্রীয় ব্যবস্থাপনার সাথে সমতলের এই বৃহৎ জনগোষ্ঠীকে এখন পর্যন্ত সম্পৃক্ত করার কোনো অবকাশ আমরা দেখিনি। আমি আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আগামী দিনের যে বাংলাদেশ, সেই বাংলাদেশকে যারা প্রতিনিধিত্ব করবে, যে বাংলাদেশকে যারা শাসন করবে, আমি আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আহ্বান রাখতে চাই, এই যে জনগোষ্ঠী, সমতলের বৃহৎ জনগোষ্ঠীর জন্য রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় তাদেরকে আপনারা সম্পৃক্ত করবেন। আমরা জানি পার্বত্য চট্টগ্রামে একটি মন্ত্রণালয় আছে সেই পাহাড়ের আদিবাসীদেরকে সম্পৃক্ত করবার জন্য, কিন্তু সমতলের এই 30 লক্ষাধিক আদিবাসীদের জন্য কোনো ধরনের ব্যবস্থা নেই। আমরা এটাও লক্ষ্য করি, একই ধরনের চাহিদা সম্পন্ন মানুষের জন্য পাহাড় এবং সমতলের আদিবাসীদের চাহিদা একই রকম হলেও পাহাড়ে এক ধরনের ব্যবস্থা আছে, কিন্তু সমতলে কোনো ধরনের ব্যবস্থা নেই। আজকের এই মহাসমাবেশ থেকে মাননীয় প্রধান অতিথির কাছে আমার অনুরোধ থাকবে, বিএনপির জাতীয় নেতৃবৃন্দের কাছে আমার অনুরোধ থাকবে, সমতলের আদিবাসীদেরকে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সম্পৃক্ত করবার জন্য সমতলের জন্য পৃথক মন্ত্রণালয় স্থাপন করতে হবে। একই সাথে বলতে চাই, আমাদের সমতলের আদিবাসীদের অন্যতম যে প্রধান সমস্যা সেটি হচ্ছে ভূমি সমস্যা। সেই ভূমি সমস্যাটাকে সমাধান করবার জন্য সমতল অঞ্চলের জন্য পৃথক একটি ভূমি কমিশন গঠন করার জন্য অনুরোধ জানিয়ে এবং আজকের এই সমাবেশে আবারও আয়োজকদেরকে ধন্যবাদ জানিয়ে
আগামী দিনের বাংলাদেশকে আমাদের সমতল ভূমির আদিবাসীদেরকে সম্পৃক্ত করার অনুরোধ জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ। আমি এই পর্যায়ে গারো জনগোষ্ঠী থেকে শুভেচ্ছা বক্তব্য খুব সংক্ষেপে রাখার জন্য অনুরোধ করছি মিস্টার ইউজিন নকরেককে। বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দল এই সংগঠন কর্তৃক আজকে আয়োজিত এই অনুষ্ঠান, জাতীয় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমি নাম উচ্চারণ করছি না কারণ সময় সংক্ষিপ্ত, ইতিমধ্যে নাম উচ্চারিত হয়েছে, এবং এই ময়মনসিংহ বিভাগের যিনারা বিএনপির নেতৃবৃন্দ আছেন এবং আমার আদিবাসী ক্ষুদ্র জাতিগোষ্ঠী ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। শুরুতেই আমি ধন্যবাদ জানাতে চাই এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে, কারণ আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বাংলাদেশে প্রথম আমাদের এই আদিবাসীদের জন্য এই চাকরির ক্ষেত্রে সুযোগ সুবিধা দিয়েছিলেন। আপনারা জানেন বিডিআর, আর্মি, পুলিশ, এখানে কিন্তু আমরা প্রথম সুযোগ পেয়েছি। দ্বিতীয়ত আমাদের এই আদিবাসীদের সংস্কৃতি উন্নয়নের জন্য এই সারা দেশে বিভিন্ন জায়গায় এই আপনার কালচারাল একাডেমি তৈরি করে দিয়েছেন। ওই তখন থেকেই শুরু হয়েছে ৭৭ সনে যে আমাদের আদিবাসীদের উন্নয়নের জন্য। আমি ধন্যবাদ জানাতে চাই, এইটাও একটা ঐতিহাসিক দিন যে এই তাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলে এই ক্ষুদ্র নৃগোষ্ঠীকে একটি অঙ্গ সংগঠন হিসাবে আমার মনে হয় বাংলাদেশে এই প্রথম একটি রাজনৈতিক দল, বৃহত্তর রাজনৈতিক দল যারা জাতীয়ভাবে আমাদেরকে অন্তর্ভুক্ত করেছে, এজন্য ধন্যবাদ জানাই। আমি বিখ্যাত চীনের এই আধুনিক চীনের প্রতিষ্ঠাতা মাও সেতুং এর কথা বলতে চাই। উনি একটা কথা বলতেন, বিড়াল কালো কি সাদা সেটা বিষয় না, বিষয়টা হলো বিড়াল ইঁদুর ধরে কিনা। আমাদের কথা হলো যে সরকার আমাদের উন্নয়নের কথা চিন্তা করবে, আমাদের এই ক্ষমতায়নের কথা চিন্তা করবে, সেটাই আমরা চাব। এবং আমরা মনে করি যে সরকার সেটা এই স্বাধীনতার পক্ষে বিপক্ষে সেটি বিষয় না, বিষয়টা হলো জনকল্যাণের জন্য কাজ করে কিনা, এই আমাদের এই আদিবাসীদের সংখ্যালঘুদের কথা, পিছিয়ে পড়া মানুষদের কথা চিন্তা করে কিনা, তাদের উন্নয়নের কথা চিন্তা করে কিনা। আমি এই আহ্বান জানিয়ে এবং এই দলকে আবারও অভিনন্দন জানিয়ে এই সদ্য প্রতিষ্ঠিত আমাদের জাতীয়তাবাদী জাতিগোষ্ঠী দলকে আরও উত্তরোত্তর উন্নতি হোক, তাদের দলীয় কার্যক্রম সারা দেশে ছড়িয়ে পড়ুক, আমরা যেন এই রাষ্ট্রীয় বা এই সরকারের বা এই দলের সাথে যুক্ত হয়ে আমরা যেন আমাদের দেশকে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে আমরা যেন উন্নয়ন করতে পারি, এই কামনা করেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। খা সাংমা খামারাক। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জানকী চিসিম, আদিবাসী ছাত্র এবং যুব প্রতিনিধি। ধন্যবাদ দেই সঞ্চালক মহোদয়কে আমাকে সুযোগ প্রদান করার জন্য। ক্ষুদ্র জাতিগোষ্ঠী জাতীয় প্রতিনিধি সমাবেশ 2025-এ উপস্থিত মাননীয় প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্যার তারেক রহমান এবং উপস্থিত বিশেষ অতিথি মহাসচিব স্যার মির্জা ফখরুল আলমগীর ইসলামকে, উপস্থিত সকল সংগ্রামী ভাই বোনদেরকে জানাই আমাদের আদিবাসী তরুণদের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা। আজ আমি এখানে দাঁড়িয়ে আছি একজন সমতলের আদিবাসী তরুণী শিক্ষার্থী হিসাবে এবং একই সাথে বাংলাদেশের একজন নাগরিক হিসাবে। বাংলাদেশ বহু জাতি, বহু ভাষা এবং সংস্কৃতি একটি বৈচিত্র্যময় দেশ। এই দেশকে নিয়ে আমরাও স্বপ্ন দেখি। আর একজন আদিবাসী তরুণী হিসেবে আমাদের স্বপ্নটা আরও একটু বেশি। তাছাড়া আমি বলতে চাচ্ছি যে বর্তমানে দেখা যাচ্ছে যে আমাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি, বৈচিত্র্য অনেকটাই হারিয়ে যাচ্ছে। এই হারিয়ে যাওয়ার জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের তরুণ সমাজ। আমরা চাই এই আমাদের সংস্কৃতি, আদিবাসীগুলো আমরা যেন রক্ষা করতে পারি এবং সামনের দিকে এগিয়ে যেতে পারি। এবং
তাছাড়া আমার আরেকটি বিষয় বলার আছে, সেটি হচ্ছে একটু দাবি বলা যায়, আমাদের শিক্ষাক্ষেত্রে আমাদের আদিবাসীদের জন্য যে 5% কোটা ছিল সেটি পূর্ণ বহালের জন্য আমি দাবি রাখতে চাই। কারণ দেখা যাচ্ছে যে আদিবাসীদের শিক্ষার্থীরা অনেক প্রতিবন্ধকতা পার করে শিক্ষা লাভ করে, তার পাশাপাশি দেখা যাচ্ছে ভাষাগত সমস্যা এবং যখন পড়াশোনার ক্ষেত্রে এসে শহর অঞ্চলে তাদের অনেক বৈষম্যের শিকার হতে হয়। সেদিক থেকে এসে যাতে আমরা উচ্চ শিক্ষা লাভ করতে পারি সেজন্য আমি 5% কোটা পূর্ণবহালের জন্য দাবি রাখতে চাচ্ছি। তাছাড়া আমি বলতে চাই যে আমাদের এই দাবিগুলো যদি সংরক্ষণ হয় তাহলে শুধু মাত্র কয়েকটি জাতিগোষ্ঠীর দাবি না, এটির মাধ্যমে ন্যায় বিচার আবার মানবাধিকার প্রতিষ্ঠিত হবে। তাছাড়াও আমি কয়েকজনের নাম উল্লেখ করতে চাই, যেমন আমাদের মধ্যে আছেন মারিয়া মান্দা, শিউলি আজিম এবং ঋতুপর্ণা চাকমা, স্যামুয়েল রাকসামের মতন অনেক তরুণ আছে যিনারা আমাদের বাংলাদেশের নামটি বিশ্বের দরবারে তুলে ধরছে। আমাদেরকে যদি সুযোগ করে দেওয়া হয় আমরাও প্রতিটি আদিবাসী তরুণ বা শিক্ষার্থীরা বাংলাদেশের নামটি বিশ্ব দরবারে তুলে ধরবো, এটা আমি আশাবাদী। এই বলে আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। আবার আমাদের আদিবাসী তরুণদের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে সবাইকে ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন হাজং জনগোষ্ঠীর প্রতিনিধি বিপুল হাজং। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জাতীয় প্রতিনিধি সম্মেলনে মাননীয় মহাসচিব এবং ভার্চুয়ালি উপস্থিত আমাদের প্রিয় নেতা তারেক রহমান এবং উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ, আমি সময় সংক্ষিপ্ততার জন্য সকলের নাম করে বিড়ম্বনায় যাচ্ছি না। আজকে আমি যে কথাটি বলতে চাই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মানুষের জন্য, বিশেষত এই এলাকার জন্য, সমতল আদিবাসীদের জন্য যে অবদান রেখেছেন তা কিন্তু সময়ের আবর্তে হারিয়ে গেছে, অনেক স্মৃতি ম্লান হয়ে গেছে। দুঃখজনকভাবে এগুলো কখনো সংরক্ষণ করা হয়নি, কোনো নথিপত্র পাওয়া যায় না সেভাবে, যার জন্য আমরা যেটা চেষ্টা করছি যে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের এই এলাকায় বিশেষত যে অবদান রেখেছেন সেগুলি বই আকারে কিংবা তথ্য সংগ্রহ করে নথিভুক্ত করে একটি বই প্রকাশ করার। আর মানে উনি কি করেছেন সে কথা বললে অনেক কথা বলা হবে, যেহেতু সময় সংক্ষিপ্ত এই জন্য আমি বলছি না। উনি প্রথমত যে বিষয়টি করেছেন যে আমাদের পরিচয় এবং আত্মমর্যাদা সেটি বাংলাদেশি জাতীয়তাবাদের মাধ্যমে প্রতিষ্ঠিত করেছিলেন এবং শুধু সেই জায়গায় থেমে থাকেননি, আমাদের সংস্কৃতিকে রক্ষা করার জন্য উনি বাংলাদেশে প্রথম ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কালচারাল যে একাডেমি আছে বিরিশিরিতে সেটি প্রতিষ্ঠিত করেছেন এবং শুধু তাই নয়, সেই কালচারাল একাডেমিতে পরিচালক হিসেবে আমাদেরই মানুষকে নিয়োগ দিয়েছিলেন, সেটাও তিনি করেছিলেন। আমাদের আর্থসামাজিক অবস্থার যে অবস্থা ছিল আপনারা জানেন, স্বাধীনতা উত্তর যে পরবর্তী অবস্থা সেখানে আর্থসামাজিক অবস্থা খুব দুরবস্থার মধ্যেই ছিল। তখন আমাদের অনেক বেকার যুবক বিভ্রান্ত হয়েছেন এবং অনেক পরিবার ভারতে চলে গিয়েছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তৎকালীন সময় আপনারা যারা বর্ডারে থাকেন জানেন যে ওনাদেরকে ফেরত এনেছিলেন এবং আমাদের বর্ডারে আমাদের সীমান্ত এলাকার অনেক বেকার যুবককে আর্মি বিজিবিতে বিডিআরে চাকরি দিয়েছিলেন, এটা তিনি করেছিলেন। এবং আরেকটি বড় বিষয় যে এই জনগোষ্ঠী, ক্ষুদ্র জনগোষ্ঠী অত্যন্ত অসংগঠিত অবস্থায় ছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম এই জনগোষ্ঠীকে সংগঠিত করার জন্য ওনাদের সাথে কথা বলেছেন। প্রথম যে তিনি যে সংগঠনটি করেছিলেন সারা বাংলাদেশ ব্যাপী, সেটি হচ্ছে বাংলাদেশ আদিবাসী উপজাতি কল্যাণ ফেডারেশন। আপনারা জানেন যে মানে আজকেও সেই কিছু নেতৃবৃন্দ আছে যারা আমাদের বিএনপির নেতৃবৃন্দ,
এই কাজটি প্রথম করেছিলেন। এবং এইখানে এই এলাকায় যেটি আরেকটি সংগঠন আছে আমাদের বৃহত্তর ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগে, এটি 22টি জাতি গোষ্ঠীর প্রায় 55টা উপজেলায় কার্যক্রম পরিচালনা করে আসছে। এটিও 1977 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠিত করেছিলেন। এবং কি বলবো যে বাংলাদেশ বেতারে প্রথম সালগীতাল একটি অনুষ্ঠান আছে, আমরা শুনতাম যে রবিবার করে সেই অনুষ্ঠানটি করা হতো, সেটি উনি করেছিলেন এবং সেখানে আমাদেরই মানুষকে একজন পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছিলেন। শুধু তাই না, আমাদের মানুষের, সীমান্তের মানুষের কাছে রেডিও ছিল না তখন, তিনি যেন অনুষ্ঠানটি শুনতে পারেন এর জন্য 100 রেডিও দিয়েছিলেন, 100 রেডিও। আমরা কি বলবো যে সেই কথাগুলি বলতে গেলে অনেক কথা বলা হবে, যে শুধু তাই নয়, উনি এই ক্ষুদ্র জাতিগোষ্ঠীর যেই জায়গায় ভূমি বেদখল হয়েছে তিনি পুনরুদ্ধারের ব্যবস্থা করেছিলেন। আমি সংক্ষেপে একটি বলতে চাই যে ঝিনাইগাতিতে 145 একর ভূমি তিনি বেদখলি উদ্ধার করে দিয়েছিলেন তৎকালীন ভূমিমন্ত্রীকে পাঠিয়ে, এবং আমার যদ্দূর মনে পড়ে খন্দকার আব্দুল হামিদ সাহেব তখন যুবমন্ত্রী ছিলেন, ওনাকে পাঠিয়ে। তো মানে সেই কথাগুলি বলতে গেলে যেহেতু সময় সংক্ষিপ্ত আজকে বলতে পারছি না, তাই জন্য আমি বলবো যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসলে আমাদের যে অপূর্ণতা আছে সেটি পূর্ণতা পাবে, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের জন্য যা করেছেন তার জন্য আমি জিয়া পরিবারের প্রতি কৃতজ্ঞ এবং জিয়া পরিবারকে সালাম জানাচ্ছি। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বর্মন জনগোষ্ঠীর নেতা জনাব বিধান কৃষ্ণ বর্মন এবং সিনিয়র সহসভাপতি জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দল। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সাংগঠনিক সম্পাদক বাবু জনযাত্রা। আজকের এই অনুষ্ঠানের আমাদের আদিবাসীদের বাংলাদেশ ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সম্মানিত সভাপতি ব্রিগেন হাগিদক, তার নেতৃত্বে সারা বাংলাদেশে আদিবাসীদের ঐক্যবদ্ধ করে বিভিন্ন জেলাতে ঐক্যবদ্ধ করে আজকের এই সুন্দর একটা পরিস্থিতি আপনাদের সামনে উপহার দিয়েছেন, তার জন্য আমি গাজীপুরের পক্ষ থেকে জানাই আমার প্রিয় সভাপতিকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ। আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশের আগামী রাষ্ট্রনায়ক এবং মেহনতি মানুষের প্রিয় কণ্ঠস্বর, আমার প্রিয় নেতা, যার নেতৃত্বে 17 বছর আমরা রাজনীতি করেছি, জনাব তারেক রহমান। উপস্থিত আছেন ময়মনসিংহ বিভাগের এবং বাংলাদেশের আমাদের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মহাসচিব জাতীয়তাবাদী দল বাংলাদেশ, উপস্থিত বিএনপির নেতৃবৃন্দ এবং আমাদের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সম্মানিত নেতৃবৃন্দ, সবাইকে গাজীপুরবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন, নমস্কার, আদাব দিয়ে আমি 2-4টা কথা বলতে চাই। আজকের এই সমাবেশ, এই প্রতিনিধি সভা, আমাদের প্রিয় নেতা উপস্থিত আছেন, আমাদের আরো আরেকজন প্রিয় নেতা, আমাদের হিন্দু কল্যাণ, বৌদ্ধ, খ্রিস্টান ও কল্যাণ ফ্রন্টের সভাপতি জনাব আমাদের বিজনকান্তি সরকার, দুঃখিত, সম্মানিত নেতৃবৃন্দ। আমি যে কথাটা বলতে চাই, আজকে আমরা এখানে এসেছি, আমরা 17টি বছর হিন্দুরা বিশেষ করে নির্যাতিত হয়েছি। আমি বারবার মামলা খেয়েছি। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল করতে গিয়ে বারবার জেল খেটেছি এবং মামলা খেয়েছি। এই আন্দোলন সংগ্রামে আপনার নেতৃত্বে আন্দোলন করতে গিয়ে বিভিন্ন সমস্যায় পড়েছি, বাড়ি ছাড়া হয়েছি।
আমার গাজীপুরের মানুষ যারা হিন্দু আছে তারা বঞ্চিত হয়েছে। 17 বছর আওয়ামী লীগ তাদের নির্যাতন করেছে। যাতে আপনার দল বা আমাদের বিএনপি যখন ক্ষমতা আসবে, আমাদের এই হিন্দু জাতিগোষ্ঠী যাতে সুন্দরভাবে বসবাস করতে পারে তার জন্য আপনি সুদৃষ্টি দেবেন। আর আমাদের একটা সমস্যা আছে সারা বাংলাদেশ ব্যাপী, আমাদের যে সমস্যাগুলো জমি সংক্রান্ত সমস্যা যেটা বলেছেন, আমাদের শত্রু সম্পত্তি বলে একটা সম্পত্তি আছে, এই সম্পত্তিগুলো এখনো কিন্তু উদ্ধার হয়নি। আমার অনুরোধ থাকবে এই শত্রু সম্পত্তি যে আছে এইটা আপনি ক্ষমতায় আসলে এটাকে আপনি প্রতিকার করবেন। আমি আমাদের এই জাতিগোষ্ঠীর যাতে সামনে আসন বন্টন করা হয়, আমাদের নারীদের যদি অংশগ্রহণ করার জন্য সুযোগ থাকে এবং পুরুষদের যদি আলাদা আলাদা সংসদে আসন করার সুযোগ দেন তাহলে আমরা কৃতজ্ঞ থাকব। আমি সবাইকে গাজীপুরবাসীর পক্ষ থেকে, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানে। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ এবং তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, এবং সবাইকে ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ জানাই বক্তব্য রাখার জন্য। আমি এই পর্যায়ে পরিচয় করে দিতে চাই শেরপুর জেলা বিএনপি সদস্য সচিব ABM মামুনুর রশিদ পলাশকে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন খাসিয়া জনগোষ্ঠীর প্রতিনিধি হীরামন হেলানা তালাং এবং গবেষক এবং মানবাধিকার কর্মী। সময় স্বল্পতার জন্য আমি কারো নাম উল্লেখ করছি না, তবে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং মঞ্চে উপবিষ্ট অন্যান্য অতিথিবৃন্দ এবং আজকে যারা এই সমাবেশকে সার্থক করার জন্য যারা বিভিন্ন এলাকা থেকে আসছেন, আদিবাসী ভাই বোন এবং বাঙালি ভাই বোন সবাই, সাংবাদিক ভাইয়েরা, সবাইকে খাসি আদিবাসীদের পক্ষ থেকে খুবলাই জানাচ্ছি। আসসালামু আলাইকুম, নমস্কার সবাইকে। আমি সিলেটের বসবাসরত খাসি আদিবাসীদের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করছি। আপনারা হয়তো বা খাসিয়া নামে যাদেরকে পরিচয় জানেন, তো সেই আদিবাসীদের, সেই খাসিদের পক্ষ থেকে এটা বলতে চাই যে আমরা শত শত বছর ধরে সিলেটের যে বনাঞ্চলে বা টিলায় আমরা যৌথ মালিকানায় পুঞ্জিতে বসবাস করছি, বন সংরক্ষণে অবদান রাখছি। কিভাবে? আমাদের পান চাষ হচ্ছে একদম পরিবেশ বান্ধব, যেখানে হচ্ছে বন সংরক্ষণ আমাদের ঐতিহ্য জ্ঞান দিয়ে আমরা সংরক্ষণ করি। তো সেই অঞ্চল থেকে সেই বনারা কারণে ইকো পার্ক যে প্রকল্প সেটা স্থগিত ছিল, কিন্তু এখনো আমরা সেই ইকো পার্ক প্রকল্পের জন্য আতঙ্কে আছি, কখন আমাদের পাঞ্জুম আমার পুঞ্জি কেড়ে নেওয়া হবে। শুধু তাই নয়, দুঃখের সাথে বলতে যাচ্ছি এখানে, যেহেতু আগামী আমরা চিন্তা করি আগামী নতুন বাংলাদেশ আমরা দেখতে চাই, সবাই সমানভাবে নাগরিকের যে অধিকার সমানভাবে উপভোগ করবে, সেই ক্ষেত্রে হচ্ছে বলতে যাচ্ছি যে বন সংরক্ষণে যেখানে আমাদের অবদান অনেক বেশি, সেক্ষেত্রে বন বিভাগ কেন আমাদেরকে মিথ্যা মামলা, বিভিন্ন উন্নয়ন তথাকথিত উন্নয়নমূলক যে প্রকল্প রয়েছে সেটার মাধ্যমে কেন আমাদের ভূমি রক্ষা করবে না, কেন ওই প্রকল্পের মাধ্যমে আমাদের ভূমি থেকে উচ্ছেদ করার পায়তারা করবে। এটা অবশ্যই বিএনপি জাতীয় দলের প্রতি আমার অনুরোধ থাকবে, আগামী নতুন বাংলাদেশে বিশেষভাবে যেন দৃষ্টি দেয়, আদিবাসীরা যেন ভূমি থেকে বেদখল না হয়, যেন আর বলতে না হয় যে আমরা এ দেশে পরবাসী। আরও বলতে চাচ্ছি হচ্ছে
শুধু বন বিভাগ না, বিভিন্ন কর্পোরেশন বিভিন্ন প্রকল্পের নামে, চা বাগান সম্প্রসারণের নামে আমাদের পান গাছ কাটা হয়েছে, পান জুম দখল করা হয়েছে। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আমাদের যে ভূমি সমস্যা হচ্ছে সুপারিশ থাকবে হচ্ছে আমাদের ভূমি সমস্যা সমাধানের জন্য অবশ্যই আমাদের সমতল আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন করতে হবে এবং মন্ত্রণালয় অবশ্যই গঠন করা দরকার, যাতে করে সমান্তলে আমরা যেন অন্তর্ভুক্তিমূলক যে বাংলাদেশ দেখার স্বপ্ন দেখি সেটা যেন বাস্তবায়ন হয়। সেই সাথে একটা লাস্টে আমি বলতে চাই, আপনারা যদি খাসি এলাকায় যান দেখবেন প্রত্যেকটা পুঞ্জিতে খাসি প্রাথমিক যে স্কুল, কোনো সরকারি স্কুল নেই, এবং আমি যেখানে উঠে আসছি এটা কমিউনিটি বেস একটা স্কুল। সেই স্কুল থেকে এই পর্যন্ত উঠে আসা আমাদেরকে অনেক স্ট্রাগল করতে হয়। তো দৃষ্টি আকর্ষণ করছি বিশেষভাবে আমরা যে মানসম্মত শিক্ষার কথা বলছি সেটা যেন অন্তর্ভুক্তি হয়, এবং খাসিদের এলাকায় যে প্রাথমিক বিদ্যালয় রয়েছে এটা যেন সরকারি পৃষ্ঠপোষকতায় আগামী মানবিক বাংলাদেশ এবং সুন্দর বাংলাদেশ গড়ার জন্য সকলে যেন এগিয়ে আসেন। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জানাই। আমরা এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি আদিবাসী বীর মুক্তিযোদ্ধা জনাব প্রমোদ চন্দ্র বর্মনকে খুব সংক্ষেপে। আজকে প্রধান অতিথি আমাদের বিএনপি তারেক রহমান আমাদের এখানে উপস্থিত আছেন, এবং জাতীয় পার্টির সচিব রহমান আছেন। আজকের যে অনুষ্ঠান আমাদের সকলকে আমি স্বাগতম জানাই। আমার শরীর বেশি ভালো না, তবে আমি সকলেরকে ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠান সার্থক হোক এই বলে আমার অনুষ্ঠান সমাপ্তি করছি। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক, আদিবাসী লেখক এবং গবেষক জনাব সঞ্জীব দ্রোম। আজকের আচ্ছা, আমি জানি না যে আমরা মঞ্চে যারা তারা মানে 100% ক্লিয়ারলি শুনতে পায় না, মানে পরিষ্কারভাবে। আপনারা কি শুনতে পান? ওকে, থ্যাংক ইউ। আজকের মহতী অনুষ্ঠানের শ্রদ্ধেয় সভাপতি প্রিয় মৃগেন্দা, প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মহোদয়, বিশেষ অতিথি শ্রদ্ধেয় জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয়। আমি একটু সম্বোধন করি কারণ আমি বোধহয় একটু সিনিয়র, এই জন্য বাকি সবাটা পারবো না হয়তোবা। আমার হালুয়াঘাট থেকে শ্রদ্ধেয় বিজনদা, বহুদিন পরে দেখা হলো বিজনদার সঙ্গে। আমার প্রিয় ভাই এমরান সালে প্রিন্স, ময়মনসিংহ বিভাগ এবং জেলার সম্মানিত নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী, ভাই বোনেরা, প্রিয় বন্ধুগণ, আপনারা সকলে প্রীতি, শুভেচ্ছা এবং শ্রদ্ধা নিবেন। আমায় ক্ষমা করবেন, আমি সবার নাম সম্বোধন করতে পারলাম না সময়ের অভাবের কারণে। এখন সংক্ষেপে কয়েকটি কথা বলি, ভাবনার কথা বলি। আমি ইদানিং জনাব তারেক রহমান সাহেবের বক্তৃতা অনলাইনে শুনি, নিশ্চয়ই আপনারাও শোনেন। ওনার পুরনো একটি বক্তৃতার কিছু অংশ আমাদের আদিবাসী ছেলেমেয়েরাও ইউটিউবে শেয়ার করেন, আপনারা দেখতে পারেন ইউটিউবে। জাতীয়তাবাদ প্রশ্নে
তিনি বলছেন আমরা বাংলাদেশি। বাংলাদেশে যেমন বাঙালি আছে, তেমনি চাকমা, সাঁওতাল, মারমা, গারো, খাসিয়া, মণিপুরি, হাজং, এখানে আছে দেখবেন হাজং, বানাই, হদি, বর্মন, অনেক জাতির মানুষেরা আছে। সকলেই বাংলাদেশের নাগরিক, বাংলাদেশি। এই স্বীকৃতি, এই চিন্তা আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দেখতাম এক সময় যে ডিনায়াল অব এক্সিস্টেন্স, আপনার অস্তিত্বের অস্বীকৃতি, কিন্তু এই স্বীকৃতি যে আমরা সবাই বাংলাদেশের নাগরিক, সবার অধিকার সমান, কখনো কখনো যারা পিছিয়ে পড়ে থাকে হিস্টোরিক্যালি, তাদের জন্য রাষ্ট্রকে আরও ইতিবাচক কিছু পদক্ষেপ নিতে হয়। আপনারা আজকে হয়তো 20-25টা যে সেলাই মেশিন দিলেন, কেন দিলেন? এই মানুষগুলো হিস্টোরিক্যালি ইনজাস্টিস বা বঞ্চনার শিকার, ওদেরকে একই সঙ্গে আমাদের টেনে তুলে আনতে হবে, একটা লেভেল প্লেয়িং ফিল্ড করতে হবে। অনন্তকাল তাদেরকে সহযোগিতা করতে হবে না, একটা সময় পর্যন্ত করতে হবে। যখন তারাও এগিয়ে আসবে তখন আর এই আলাদা কি বিশেষ ব্যবস্থার প্রয়োজন হবে না। তো তারেক রহমান সাহেব বলছেন বাংলাদেশে নানা ভাষা, সংস্কৃতি এবং মানুষ আছে, আমরা সকলেই বাংলাদেশি। কিন্তু আপনারা দেখেন, আমি মনে করি আমাদের যে সংবিধান, সেই সংবিধান 2011 সালে যেটাকে পঞ্চদশ সংশোধনী বলে, সেখানে 6 ক একটি ধারা যুক্ত করা হয় 11 সালে পঞ্চদশ সংশোধনীতে। সেখানে বলা হয় বাংলাদেশের জনগণ জাতিতে বাঙালি বলিয়া পরিচিত হইবে। আমি তো গাঢ়, কেউ হাজং, কেউ সাঁওতাল, কেউ বানাই, কেউ হদি, কেউ বর্মন, আমি তাকে কেন বাঙালি বলবো? বলার তো দরকার নাই। তার জাতিসত্তা নিয়ে সে বিকশিত হবে। বাঙালি যেমন থাকবে, অন্য জাতির মানুষেরাও আমাদের দেশে থাকবে। তা আমি মনে করি এই বাংলাদেশি নাগরিকত্বের প্রশ্নে তারেক রহমান সাহেবের যে চিন্তা, যেটা ইউটিউবে দেখা যায়, আমি মনে করি সেটি সঠিক। এটাকে বিকশিত করা দরকার আগামী দিনগুলোতে। আমরা সকলেই আশা করি সামনের বছর ফেব্রুয়ারি মাসে একটি সুন্দর এবং ভালো নির্বাচন হবে, আমরা আশা করি। এখানে মঞ্চে মির্জা ফখরুল ইসলাম সাহেব আছেন, বিজনদা আছেন, আমার প্রিন্স ভাইয়েরা আছেন, আর তারেক রহমান সাহেব তো আছেন। আপনাদের কাছে আমার বিনীত নিবেদন, এই দেশে যে 50টি আদিবাসী বা নৃগোষ্ঠী, কেউ উপজাতি বলেন, জাতি উপজাতি বলেন, কিন্তু উপজাতি আমরা মনে করি এটা ঠিক নয় বলেন। সংস্কৃতি মন্ত্রণালয়ের গেজেট আছে 2019 সালে। এই 50টির মধ্যে আপনারা বলছেন এখানে আছে 37টি, 38টির উপস্থিতি এখানে আছে। এটা খুব গুরুত্বপূর্ণ। তাদের জন্য একটা পৃথক মন্ত্রণালয়ের দাবি দীর্ঘদিনের। আমরা কেন মন্ত্রণালয় চাই? কারণ মন্ত্রণালয় যদি না হয় আমাদের বাংলাদেশে বাজেট বরাদ্দ হবে না। আমি আজকে হালুয়াঘাট থেকে এসেছি, আমার হালুয়াঘাটে আজকে প্রাণী সম্পদ মন্ত্রণালয় এই আদিবাসীদের জন্য গরু দিচ্ছে, গরু। এটা ভালো উদ্যোগ, কিন্তু এটা বাজেট কত হতে পারে? সব মিলিয়ে বছরে 40 কোটি। কিন্তু একটি মন্ত্রণালয় হলে দেখবেন তার বাজেট হয় কমপক্ষে 2000 কোটি টাকা, কোনো কোনো মন্ত্রণালয়ের আরও বেশি। সেই জন্য আমরা পৃথক মন্ত্রণালয় চাচ্ছি। তো আমি যেটা বলতে চাই সেটা হলো যে মন্ত্রণালয়ের কি নাম হতে পারে। নিশ্চয়ই আদিবাসী মন্ত্রণালয় হবে না, নানান কারণে আমরা বুঝতে পারি, কিন্তু হতে পারে যে মিনিস্ট্রি ফর ব্যাকওয়ার্ড সেকশন অফ দ্য পপুলেশন, সমাজে পিছিয়ে পড়া মানুষদের জন্য একটা মন্ত্রণালয়, অথবা মিনিস্ট্রি ফর ট্রাইবাল অর ইন্ডিজিনাস পপুলেশন। আর একটু অগ্রসর যদি হয় সেটা খুবই ভালো হয়। আমি সময় বেশি নিব না, কিন্তু ভূমি কমিশনের কথা অনেকে বলেছেন, সেটা যেন হয় আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ। আর সামাজিক বনায়নের কথা বলা হয়েছিল, বনাঞ্চলে যেখানে যেসব বনে মধুপুর বিশেষ করে যেখানে তারা থাকে আর মানুষেরা থাকে, সেটা যেন না হয়। একজন বলেছেন, আমি রিপিট করি, এইটা সবসময় বলি, যে আমাদের এই বাংলাদেশ অপার বৈচিত্র্যপূর্ণ, সম্ভাবনাময় এবং সুন্দর। আপনারা সাংস্কৃতিক অনুষ্ঠান দেখেছেন, কত সুন্দর, কত বৈচিত্র্যময়। এখানের মানুষেরা অতি সুন্দর আমি মনে করি। আর আমার অভিজ্ঞতা বলে, আমার এখন প্রায় 59-60 বছর বয়স, জীবনের একটা দীর্ঘ সময় আমরা চলে আসলাম।
সাবিনা ইয়াসমিনের একটা গান আছে, আপনারা আমার বয়সী যারা নিশ্চয়ই শুনেছেন। সাবিনা ইয়াসমিনের গান হলো, এই সহজ সরল মানুষের সহজ চাওয়া পাওয়া আমাকে বেঁধে রাখে ভালোবেসে, আমি যেন বারবার ফিরে ফিরে আসি এই বাংলাদেশে। সাঁঝের বেলা পাখি যেমন নীরে ফিরে যায় নীলিমা ভ্রমণ শেষে। তো আমাদের বাংলাদেশটা আসলে এইরকম সুন্দর। এইরকম সুন্দর যদি হয়, আপনি এখানকার নানা জাতির মানুষকে স্বীকৃতি দিবেন, ভালোবাসবেন। আমাদের রাষ্ট্রকে আমরা সেই জায়গায় নিয়ে যেতে চাই। আমাদের এই রাষ্ট্র কোনো নাগরিককে গারো হাজং বলে নয়, কাউকেই, রিক্সাওয়ালাকে, শ্রমজীবী মানুষকে, গার্মেন্টস কর্মীকে, গরিব মানুষকে, কৃষককে, কাউকেই তুচ্ছ তাচ্ছিল্য করবে না। রাষ্ট্র কেন মানুষকে, নাগরিককে তুচ্ছ তাচ্ছিল্য করবে? সেটা যেন আগামী দিনে না হয়, আমি এই কথাটা আপনাদের সামনে বলতে চাই। আমার শেষ ভাবনা আমি অনেকের সঙ্গে শেয়ার করেছি মনে মনে, কিন্তু আজকে প্রকাশ করলাম। আপনারা জানেন বারাক ওবামা প্রেসিডেন্ট হয়েছিলেন আমেরিকায়, প্রথম কালো মানুষ আমেরিকার প্রেসিডেন্ট, এবং প্রেসিডেন্ট হওয়ার উনি দুবার হয়েছিলেন। এবং উনি যখন প্রেসিডেন্ট হন, তিনি আমেরিকার নেটিভ পিপলদের, যাদেরকে আমরা রেড ইন্ডিয়ান বলি, কিন্তু ভালো শব্দ হলো নেটিভ আমেরিকান। বারাক ওবামা দুইবার নেটিভ আমেরিকানদেরকে, আদিবাসীদেরকে হোয়াইট হাউসে দাওয়াত দিয়েছিলেন। তারা হোয়াইট হাউসে এসেছিল জীবনে প্রথমবার, এবং সেখানে অনুষ্ঠানে, সাংস্কৃতিক অনুষ্ঠান, খাওয়া দাওয়া, অনেক সুন্দর ওটা অনুষ্ঠান, একটা ইতিহাস, একটা আবেগঘন অনুষ্ঠান। সেখান থেকে তারা যখন ফিরে যায়, তারা ফিরে গিয়ে এই গল্প বলে, তাদের পরিবারকে বলে, তাদের সন্তানদেরকে বলে, আত্মীয় স্বজনকে বলে। তো বাংলাদেশে আমরা চাই যে বাংলাদেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধান যিনি হবেন, তিনি আগামী দিনে প্রথম 100 দিনের মধ্যে এই মানুষগুলোকে রাষ্ট্রপ্রধানের তার ঘরে, তার জায়গায় তাদেরকে আমন্ত্রণ জানাবেন, তাদের সঙ্গে 60 মিনিট বা 1.5 ঘন্টা বসবেন, তাদের কথা শুনবেন, এবং তাদের জন্য কি করা যায় সেই ভাবনাটা তারা ভাববেন। আমরা চাই রাষ্ট্র হবে নম্র। এটা আমরা চিন্তা করতে পারি যে রাষ্ট্র নম্র হবে, রাষ্ট্র অহংকারী হবে না, রাষ্ট্র হবে বিনয়ী, অনুদ্ধত এবং আত্ম অনুসন্ধানী হবে রাষ্ট্র আমাদের। এরকম রাষ্ট্র আমরা দেখতে চাই। আমি শেষ করছি এই কথাটা বলে যে যদিও এই ঘটনা ঘটে, রাষ্ট্রের প্রধানগণ যদি এই মানুষদের সঙ্গে বসেন জীবনে একবার বা দুবার, 1-2 ঘন্টার জন্য, কি হবে? এই মানুষেরা চিন্তা করবে যে তাদের জন্য একটা জায়গা আছে। হ্যাঁ, ইউ হ্যাভ এ প্লেস, ইউ হ্যাভ এ হোম ইন দ্য কান্ট্রি। তোমার এই দেশে তোমার জন্য জায়গা আছে, তোমার জন্য বাড়ি আছে। এই বোধ তার মধ্যে ফিরে আসবে, আস্থা ফিরে আসবে, একসাথে কাজ করার শক্তি তাদের মধ্যে ফিরে আসবে। আমরা চাই শাসন কার্যে যেন তারা শুধু উপকারভোগী না হয়, তাদের মধ্যে যেন এই ধারণা না জন্মায় যে তারা সব সময় শাসিত হচ্ছে অন্যের দ্বারা, এরকম যেন না হয়। তারা যেন শাসন কার্যের পার্টনারশিপ হতে পারে, একটা বড় পরিবর্তন যেন সূচিত হয়, একটা ন্যাশনাল রিকনসিলিয়েশন হোক, সেটা আমরা চাই। আর জীবনের সঙ্গে জীবন যোগ হোক, এটা মহাশ্বেতা দেবীর কথা আমি অনেকবার ধার করি। অনেক আশা নিয়ে আজকে আমি মনে করি এই মানুষেরা এখানে এসেছেন এবং ফিরে যাবেন তাদের গ্রামে, আমি মনে করি। এবং তাদের উপরে যে হিস্টোরিক্যাল ইনজাস্টিস হয়েছে সেটা আর হবে না, আমরা কথা বলতে পারবো একসঙ্গে। এবং আমি সব সময় আশাবাদী, অবশ্যই পরিবর্তন হবে। আপনারা জানেন রবীন্দ্রনাথ বলেছেন, তরঙ্গ মিলায়ে যায়, তরঙ্গ ওঠে, কুসুম ঝরিয়া পড়ে, কুসুম ফোটে। তো ফুল ফোটে, ফুল ঝরে যায়, কিন্তু আবার বসন্ত আসে, আবার ফুল ফোটে। তো মানুষের জীবনে কোলাহল নেমে আসে, সেটা অবশ্যই হবে আমি মনে করি। তো আপনাদের সকলের কল্যাণ হোক, এবং এখানে সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন পরম করুণাময়, তাদেরকে সুস্বাস্থ্যে রাখেন। অনেক অনেক ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ জানাই সুন্দর এবং গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। আমি এই পর্যায়ে 2002-03 সাল থেকে
সমতল অঞ্চলের এই ক্ষুদ্র ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলো বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী হয়ে এই পথ চলা শুরু করেছিল, যা আমাদের বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2014 সালের 7ই সেপ্টেম্বর আমাদের এই অঙ্গ সংগঠনকে সহযোগী সংগঠন হিসেবে উনি অনুমোদন প্রদান করেছিলেন। আমি এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি ডক্টর রঞ্জন কুমার চিচামকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আজকের এই সুন্দর এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সভাপতি মিস্টার মৃগেন হাকিদক এবং আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় দেশনায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, যিনি প্রধান অতিথি আজকে, এবং আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং যার ছত্রছায়া যার পরামর্শে আমরা এ পর্যন্ত এসেছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং যারা আরও আছেন, আমি সময়ের অভাবে প্রত্যেককেই নামে নামে অ্যাড্রেস করা সম্ভব হচ্ছে না, সেজন্য দুঃখিত। তারপরেও যদি আজকে যেহেতু আমাদের প্রধান অতিথি আছেন, আমি একটু বলতে চাই, আমার ব্যক্তিগত আপনার সঙ্গে দেখা হয়েছিল, সেই কথাগুলো একটু আমি এখানে নিয়ে আসব। কারণ হচ্ছে আমাদের এই কান্না, আমাদের এই আবেদন, আমাদের এই যে আপনার সঙ্গে কথা, আপনার সঙ্গে দেখা, আমার ডাইরেক্টলি দেখা হয়েছিল কয়েক মিনিটের জন্য 2003 সালে, সেটা আমি পরে আসছি। এবং আজকে আমরা আপনার সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হচ্ছি। আপনি দয়া করে আমাদের সঙ্গে এত ভোরবেলায় উঠে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে যে কথাগুলো এখানে হয়ে গেছে, আমার চেয়ে খুব ভালো ভালো কথা অনেকে বলেছেন। এই কথাগুলো রিপিটেশন যদি হয় সত্যি এটা খারাপ লাগবে, তারপরেও আমার খুব বলতে ইচ্ছা করছে যে আপনার বিষয়, আপনি যে রংধনু 31 দফা কথা বলেছেন, বিএনপির 31 দফা, সেখানে রংধনুর কথা বলেছেন, এটা হয়তো আমরা ওইভাবে খেয়াল করিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী ওই চেতনা এখানেও কিন্তু নিহিত আছে। এইখানে যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী, আজকে আমরা গারো, হাজং, আদিবাসী, ক্ষুদ্র জাতিগোষ্ঠী বলছি কোত্থেকে? যদি আগের সে বাঙালি জাতীয়তাবাদ থাকতো তাহলে আমরা এই কথা বলতে পারতাম না। আজকে আমরা পরিচয় দিতে পারছি বিকজ অফ বিএনপি। এই জাতীয়তাবাদী এই শব্দটা এখানে ব্যবহার করে সংবিধান আনার জন্য আমরা এটা বলতে পারছি, আমাদের পরিচয় আমরা দিতে পারছি। সেই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই জাতীয়তাবাদী দল বিএনপিকে। আমি 7 রং এখানে সহ বেনিকুলা 7 রং, এই রেইনবোর কথা কেন বলা হচ্ছে? আমরা দেখেছি এইখানে এটাও এরকম যে একটা দেশে, একটা স্থানে বিভিন্ন ধরনের লোক বসবাস করবে, তাদের ধর্ম, তাদের ভাষা, তাদের ঐতিহ্য, তাদের সকল কিছু তাদের স্বীকার করতে হবে দেশের। কাজে সেই কারণে তাদের প্রকাশ, তাদের পরিচয় যদি দিতে না পারে তাহলে তো হলো না। একটা বাগানে শুধু গোলাপ ফুল মানুষ লাগায় না, রোপণ করে না, সেখানে গোলাপ ফুলের সঙ্গে বিভিন্ন ফুল দেয়, এমনকি গাঁদা ফুলও দেয়। সুতরাং একটা দেশে শুধু একটা বাঙালি জাতি বসবাস করবে। আপনারা যারা খুবই বিজ্ঞ মানুষ, জ্ঞানী মানুষ, আপনারাও বলবেন